দ্য ডিজিটাল এডুকারে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি এর আগের দিন তোমাদের ব্যাপ্যতা সাধারণ নিয়মের কথা বলেছি। আজকে আমি যে 4টি নিরপেক্ষ বচন এ, ই, আই, ও, এই 4টি নিরপেক্ষ বচনের ব্যাপ্যতার বিষয়ে আলোচনা করব, ব্যাপ্যতাকে ব্যাখ্যা করব, কি করে এই যে বচনগুলো কোন পদকে ব্যাপ্য করছে। তাহলে আজকে আমরা দেখব দুটি বচন এ, ই, এর পরের দিন দেখবো আমরা আই, ও। সুন্দর করে ছোট ছোট ভেঙে ভেঙে আমি ভিডিওগুলো করছি যাতে তোমাদের ধারণা একদম স্পষ্ট হয়, যাতে খুব বড় ভিডিও না হয় এবং বড় ভিডিও দেখতেও আমাদের ভালো লাগে না। তাই আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, হয়তো কোনো দিন দিতে পারছি না। ঠিক আছে, তোমরা জুড়ে থাকো দ্য ডিজিটাল এডুকারের, তোমরা 100তে 100 কিন্তু পেতে চলেছো দর্শন বিষয়ে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা ব্যাখ্যা, তাই তো? দেখো প্রথমে আমরা যে বচন দেখবো সে বচন হচ্ছে এ বচন। কোন বচন? এ বচন। এ বচনকে বাংলায় বলা হয় কি বলা হয়? সামান্য সদর্থক বচন। কারণ কি? গুণ ও পরিমাণ মিলে কিন্তু এই আমরা যে প্রকারভেদটা করেছিলাম সেটাই কিন্তু সামান্য সদর্থক বচন এ বচন, যাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন। বারবার বলেছি তোমাদেরকে যে ইংরেজি নামগুলোকে তো মনে রাখাটা খুবই জরুরি, কারণ এই ইংরেজি নামগুলো কিন্তু তোমাদের পরবর্তী যারা দর্শন বিষয় নিয়ে পড়াশোনা করবে তখন কিন্তু এই নামগুলো কিন্তু তোমাদের কাজে আসতে চলেছে। তাহলে দেখো আমরা একটা সামান্য সদর্থক বচনের উদাহরণ নেব। সেই উদাহরণটা কি? সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। এই বচনটা তোমরা জানো, প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি এই উদাহরণটাই দিই যাতে তোমাদের সহজভাবে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে উদাহরণটা, এই উদাহরণের উদ্দেশ্যকে মানুষ আর বিধেয়কে মরণশীল। আমরা জানি পদের ব্যাপ্যতা, পদের ব্যাপ্যতা কোন দুটি পদের ক্ষেত্রে হয়? বচনের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে হয়। কার মধ্যে হয়? উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে হয়। মনে থাকবে কথাটা? তাহলে আমরা এটা জানি। তাহলে এখানে আমরা কি করে বুঝবো যে কোন পদটা ব্যাপ্য কোন পদটা অব্যাপ্য? আমরা দুটো বৃত্ত করে নেব। সুন্দর করে তোমাদের বলেছিলাম যে বৃত্তের আকারে নেবে দুটো শ্রেণীকে, দুটো পদকে, দুটো শ্রেণী যেহেতু, সেই দুটো শ্রেণীর জন্য দুটো বৃত্ত নেবে। এখানে মনে রাখো মানুষ, এখানে মনে রাখবে মানুষ রয়েছে, এটা মানুষ শ্রেণীর বৃত্ত। তারপর বলেছে মরণশীল, মরণশীল শ্রেণীর জন্য তুমি এই বৃত্তটা নিলে। ঠিক আছে, তাহলে এবারে দেখো এখানে সকল মানুষের কথা বলেছে। সকল মানুষ মানে কি? এই মানুষ কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ জাতির যত সদস্য, মানে প্রত্যেকটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ রয়েছে সেই সকল মানুষের কথা কিন্তু বলা হয়েছে। তার মানেটা কি? একদম এই পদের সমস্ত ব্যক্তার্থ বা সমস্ত বাচ্চার্থের কথা বলা হয়েছে। তাহলে এই পদটাকে কি বলবো? আমি ব্যাপ্যপদ বলবো। কি পদ বলবো? ব্যাপ্যপদ। তাহলে ব্যাপ্য কাকে বলে? যখন কি হয়, বচনের অন্তর্গত কোনো পদ তার সম্পূর্ণ ব্যক্তার্থকে বা সম্পূর্ণ বাচ্চার্থকে বোঝায়, তখন কিন্তু সেই পদকে আমরা ব্যাপ্য বলি। তাহলে এখানে কি হচ্ছে? মানুষ পদটা কি করছে? নিজের সম্পূর্ণ ব্যক্তার্থকে বা বাচ্চার্থকে প্রকাশ করছে। তাহলে এটা হচ্ছে পদটা কি হয়ে যাবে? ব্যাপ্য। আর কিছুক্ষণ আগেই আমরা আগের দিনই দেখেছি, কি দেখেছি? যে পদের ব্যাপ্যতা যে সাধারণ নিয়ম, সেখানে আমরা দেখেছি কিন্তু এ বচন কোন পদকে ব্যাপ্য করে? উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। তাহলে দেখো উদ্দেশ্য পদ কেন ব্যাপ্য হয়ে গেল। আমরা ব্যাখ্যাটা দেখে নেই যে এই সামান্য সদর্থক বচনটির উদ্দেশ্য পদ হলো মানুষ, ঠিক তাই, এবং বিধেয় পদ হলো মরণশীল, ঠিক তাই। এখানে মানুষ পদের সমগ্র ব্যক্তার্থকে বোঝানো হয়েছে, তাই না? এখানে মানুষ বলতে কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। অর্থাৎ সকল মানুষ সম্বন্ধে মরণশীলতা গুণটি স্বীকার করা হয়েছে। এই যে মরণশীলতা যে গুণ, এই মরণশীলতা গুণটাকে কিন্তু কি করে নেওয়া হয়েছে? স্বীকার করে নেওয়া হয়েছে। কাদের সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে? এই মানুষ সম্পর্কে কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। গেল। এই কারণে বচনটির উদ্দেশ্য মানুষ পদটি কি হয়েছে? ব্যাপ্য হবে। মানুষ পদটি কি হবে? এখানে ব্যাপ্য হবে। মনে থাকবে কথাটা? মানুষ পদটি এখানে কি হয়ে যাচ্ছে? তাহলে ব্যাপ্য হয়েছে। কারণ কি? এই মানুষ পদটির সমস্ত ব্যক্তার্থকে কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে। তাহলে হলো মানুষ পদ ব্যাপ্য। এবার আমরা মরণশীল যাব। তাহলে দেখো মরণশীলের আমরা ব্যাখ্যাটা পড়ে নিই ভালো করে। কিন্তু বচনটির বিধেয় মরণশীল। আমরা জানি বচনটির এই যে বচনটা রয়েছে এটার বিধেয় পদ কি? মরণশীল। পদটির সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়নি। এখানে কি করা হয়েছে? সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়নি। কি করে? কারণ মরণশীল বলতে মানুষ ছাড়াও জগতের অন্যান্য জীব রয়েছে, কিন্তু মরণশীল শুধু কি মানুষ না। যেমন বাঘ, সিংহ, কুকুর, বিড়াল প্রভৃতি আরও অন্যান্য যে জীবগুলো রয়েছে সেগুলোকে কিন্তু মরণশীল, সেগুলোকেও, সেই অন্যান্য জীবকেও কিন্তু বোঝায়। মরণশীল বলতে শুধুমাত্র মানুষকে বোঝায় না। কাকে বোঝায়? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অন্যান্য প্রাণী আছে, জীব রয়েছে, তাদের প্রত্যেকে কিন্তু মরণশীল বোঝায়, যাদের উক্ত বচনের আওতায় আনা হচ্ছে না। এই যে বচনটা সকল মানুষের মরণশীল, এখানে মানুষের কথা বলা হয়েছে শুধু, অন্যান্য প্রাণী বা জীবদের কি কথা বলা হয়েছে? না। কাজেই মরণশীল পদটির আংশিক ব্যক্তার্থ বোঝানো হয়েছে।
বোঝানোর জন্য বিধেয় পদ মরণশীল কী হয়ে যাবে, অব্যাপ্য হবে। এই যে মরণশীল যে আমি শ্রেণীটা নিয়েছি বা পদটা পেয়েছি, সেখানে যদি দেখা যায় মানুষ যেমন মরণশীল, এটা যদি মানুষের জায়গা, এই মানুষগুলো যদি এই জায়গায় থাকে, তাহলে আরও দেখা যাবে অন্যান্য জীব, অন্যান্য প্রাণী যারা রয়েছে, ছাগল, গরু, বাঘ, সিংহ, তাদের কাউকেই কিন্তু আমরা কি বলিনি এখানে, মরণশীল বলিনি। কারণ তাদের এই বচনটায় কিন্তু তাদের কোনোভাবে কোনো কথা বলা হয়নি। তাহলে কি করে বলবো মরণশীল কি? তাহলে তার সম্পূর্ণ ব্যক্তার্থকে বুঝিয়েছে? সম্পূর্ণ ব্যক্তার্থকে কিন্তু কি করেনি, বোঝায়নি, যার কারণে আংশিক ব্যক্তার্থকে প্রকাশ করেছে। মানে এই সম্পূর্ণ অংশের মধ্যে অল্পটুকু অংশ কিন্তু স্বীকার করেছে, বাকি কিন্তু স্বীকার করেনি। কারণ মানুষ বাদে অন্যান্য যত প্রাণী রয়েছে, অন্যান্য যত জীব রয়েছে, প্রত্যেকটাই কিন্তু মরণশীল, তাই না? তাহলে মরণশীলকে কি সম্পূর্ণ অর্থ গ্রহণ করা হয়েছে? একদমই নয়। তার কারণেই কিন্তু এই মরণশীল পদটা কি অব্যাপ্য থেকে গেল। বোঝা গেল কথাটা? আমরা সাধারণ নিয়মেও দেখেছি যে এ বচন কী করে উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে আর বিধেয় পদকে অব্যাপ্য করে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের, যে এখান থেকে যে সিদ্ধান্তটা আমরা পাই, সেই সিদ্ধান্ত হচ্ছে এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, কিন্তু বিধেয় পদ কী হয়ে যায়, অব্যাপ্য হয়। এই কথাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, চল তাহলে আমরা পরে এ বচন হয়ে গেল, এবার এই বচন দেখব। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে তোমরা জানাও কোন জায়গাটা বুঝতে পারছো না, আমি আবার রিপিট তোমাদের জন্য ভিডিও তৈরি করব। চল এবারে দেখবো আমরা। আচ্ছা, এখানে সুন্দর একটা ক্ষেত্র আছে যেটা তোমাদের জেনে রাখা প্রয়োজন, যে এ বচনের 3টি ব্যতিক্রমী ক্ষেত্র রয়েছে, যেখানে এ বচনের উভয় পদ মানে কি উদ্দেশ্য বিধেয় দুটি পদেই কিন্তু কি হয়ে যাবে, উদ্দেশ্য বিধেয় দুটি পদেই কিন্তু ব্যাপ্য হবে। কেমন করে ব্যাপ্য হবে দেখো, 3টা ক্ষেত্র রয়েছে। 1, উভয় পদ যদি নির্দিষ্ট পদ হয়, আর 2 হচ্ছে সমার্থক শব্দ হলে, দুইটা পদ যদি সমার্থক হয়, আর হচ্ছে সংজ্ঞার্থক আপদ, যদি উদ্দেশ্য বিধেয়ের মধ্যে যদি সংজ্ঞার থাকে, সংজ্ঞা থাকলে কিন্তু তাহলেই কিন্তু কি হয়ে যাবে, দুটি পদে ব্যাপ্য হবে। তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে, বা উদাহরণ দিতে বলতে পারে যে কি বলে এ বচনের দুটি পদে ব্যাপ্য হয় কোন কোন 3টি ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে, সে 3টা ক্ষেত্র কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। আর পরবর্তী অধ্যায়েও কিন্তু এই জিনিসটা তোমাদের কিন্তু কাজে আসবে। ঠিক আছে, তাহলে দেখো, যে সকল এ বচনের উদ্দেশ্য বিধেয়র ব্যাপকতা সমান, যে সকল বচনের এই বচনের কী হবে, উদ্দেশ্য আর বিধেয়ের যে ব্যাপকতা, কতটা স্থান জুড়ে আছে, সেটা যদি সমান হয়, সেই সকল বচনের ক্ষেত্রে উভয় পদই ব্যাপ্য হয়। তাহলে দেখো কী করে উভয় পদ ব্যাপ্য হচ্ছে। এই যে উভয় পদ নির্দিষ্ট পদ, দুইটা পদে উদ্দেশ্য আর বিধেয় যদি দুটো পদে নির্দিষ্ট পদ হয়, কেমন করে দেখো, রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা। তাহলে রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলির রচয়িতা, এখানে উদ্দেশ্য বিধেয়কে, উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ, আর হচ্ছে গীতাঞ্জলির রচয়িতা হচ্ছে বিধেয় পদ। তাহলে দুটো পদই দেখো, দুটো পদের ব্যাপকতা কিন্তু সমান। কারণ কি, রবীন্দ্রনাথ একজন ব্যক্তি, তাই না, একজন। গীতাঞ্জলি যে বইটি আছে সেটা কয়টি রয়েছে, একটি রয়েছে, আর সেটা রচয়িতা কে, রবীন্দ্রনাথ। আমরা যদি গীতাঞ্জলির কথা বলি তাহলে রবীন্দ্রনাথের কথা বলতে হবে, আর রবীন্দ্রনাথের কথা বলে গীতাঞ্জলির কথা বলতে হবে। তাহলে কি উভয়েরই যে উভয় কি নির্দিষ্ট পদ, এর বাইরে আর কোনো কিছু নেই। দেখো দুটি নির্দিষ্ট পদ হলো উভয় পদই ব্যাপ্য হয়, দুটি নির্দিষ্ট পদ যেহেতু হয়েছে তাই দুটোই কি হবে, ব্যাপ্য। তারপরে এভারেস্ট হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। যদি আমরা প্রশ্ন করি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে এভারেস্ট। আর এভারেস্ট কি, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে দুটো পদের যে ব্যাপকতা সেটা সমান নয়, একই রকম, একদম নির্দিষ্ট। তাহলে দুটোই নির্দিষ্ট পদ, তার সেই কারণের জন্য কিন্তু উভয় পদে কী হয়েছে, ব্যাপ্য হয়েছে। আরেকটা দেখো, সমার্থক শব্দ, যদি উদ্দেশ্য বিধেয় দুটি সমার্থক হয়, দেখো সকল উদ্ভিদ হয় গাছ, উদ্ভিদ মানে গাছ, গাছ মানে উদ্ভিদ। যেমন আমরা জানি চাঁদের সমার্থক শব্দ রয়েছে চন্দ্র, তাই না? তো এইভাবেই কিন্তু আমরা কিন্তু এই কথাগুলোকে বলতে পারি যে এখানে সমার্থক শব্দ, উদ্দেশ্য এবং বিধেয় উভয়ই কিন্তু সমার্থক শব্দ হওয়ার কারণেও কিন্তু কি হয়ে গেল দেখো ভালো করে, যে এখানে উভয় পদই কিন্তু ব্যাপ্য হয়ে গেল। কারণ এটা আর এটার অর্থ কিন্তু একই। এটাকে পুনরুক্তি শব্দ বলা যেতে পারে, কারণ এই উদ্ভিদকে গাছ বলা হয়, গাছকে উদ্ভিদ বলা হয়, তাই না? আবার দেখো বলা হয়েছে সকল জীব হয় প্রাণী, সে একই রকম, যে এটার যা অর্থ এটার তা অর্থ একই ব্যাপার, প্রাণী জীব, জীবী প্রাণী। তাহলে যখন উদ্দেশ্য বিধেয় এ বচনের ক্ষেত্রে উভয়ই সমার্থক হবে, তখনও কিন্তু এ বচনের উদ্দেশ্য বিধেয় কী হবে, দুটোই ব্যাপ্য হবে। ঠিক আছে, এটা গেল দ্বিতীয় ক্ষেত্র। তৃতীয় ক্ষেত্র হচ্ছে সংজ্ঞার্থক আপদ, যখন উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কী করে সংজ্ঞা দেওয়া হবে। দেখো ভালো করে, ত্রিভুজ হয় 3 বাহু বিশিষ্ট ক্ষেত্রফল। কারণ আমরা জানি এই ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে এটা, যখন সংজ্ঞা দেবে কোনো কিছু, 3 বাহু বিশিষ্ট ক্ষেত্রফল হলো ত্রিভুজ। তারপরে 4 বাহু বিশিষ্ট, যদি আমরা চতুর্ভুজেরটা লিখি, 4 বাহু বিশিষ্ট ক্ষেত্রফল, 4 বাহু বিশিষ্ট ক্ষেত্রফল হলো কি, চতুর্ভুজ। এভাবেই কিন্তু আমরা
করতে পারি। সকল চতুর্ভুজ হয় চারবাহু বিশিষ্ট ক্ষেত্রফল। তাহলে এটাও আমরা এই বচন হলো, এখানেও উদ্দেশ্য বিধিও কি সংজ্ঞার্থক আপহ হওয়ার কারণে উভয়ই কি হয়ে গেল, ব্যাপ্য হয়ে গেল, দুটোই ব্যাপ্য। কারণ এখানে কি করা হয়েছে, উদ্দেশ্য সম্পর্কে বিধি কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে বা সংজ্ঞা প্রদান করা হয়েছে। বোঝা গেল কথাটা? তাহলে এই তিনটা ক্ষেত্র মাথায় রাখবে যে উভয় পদ যখন নির্দিষ্ট পদ হবে, উভয় পদে কীভাবে সমার্থক হবে, তারপরে সংজ্ঞার্থক আপক যখন হবে তখনই কিন্তু মনে রাখবে তোমাদের কি, যে এই বচনের উভয় পদই তখন ব্যাপ্য হবে। মনে থাকবে কথাটা? তাহলে এই বচন শেষ হয়ে গেল। এবারে দেখো ই বচন। চলো ই বচনে যাই। ই বচনে দেখো কি বলেছে, ই বচনকে আমরা বাংলায় বলি সামান্য নয়ার্থক বচন। কারণ পরিমাণের দিক থেকে আমরা দুটি বচন পাই, সেটা হচ্ছে সামান্য বচন, সামান্য বচন হচ্ছে এ আর ই, ঠিক আছে। আর যেহেতু এখানে নয় তাই সেটা হচ্ছে নয়ার্থক, যাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন। ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন, এটা একটা উদাহরণ নিয়েছি। দেখো, কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী, কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী, এটা কোন বচন? ই বচন। এখানে আমি দেখব দুটো পদের জন্য বা দুটো শ্রেণীর জন্য আমি কি করবো, দুটো বৃত্ত নেব। ভালো করে দেখো, আমি দুটো বৃত্ত নিয়ে নিলাম। দেখো সুন্দর করে যে এটা মানুষ শ্রেণী। কি শ্রেণী এটা? মানুষ। তারপর এখানে লিখব চতুষ্পদ, চতুষ্পদ, চতুষ্পদ প্রাণী এখানে নিলাম। তাহলে দুটো শ্রেণী, দুটো শ্রেণীর জন্য আমি দুটো বৃত্ত নিলাম। এবার দেখব যে কতজনের কথা বলা হয়েছে। মানুষ পদটির এখানে আংশিক অর্থে গ্রহণ করা হয়েছে, নাকি সম্পূর্ণ ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে, নাকি ওখানে চতুষ্পদ প্রাণী যে শ্রেণীটা তার সম্পূর্ণ ব্যক্তার্থকে, তার সম্পূর্ণ বাচ্চার্থকে গ্রহণ করা হয়েছে কিনা, তাহলে আমরা বুঝবো যে কোন পদকে ব্যাপ্য করছে কিনা। তাহলে দেখো মানুষ, এখানে কি বলেছে, এই সামান্য অর্থক বচনের উদ্দেশ্য পদ হলো মানুষ। এই যে বচনটা রয়েছে আমাদের, এই সামান্য বচনের উদ্দেশ্য পদকে মানুষ, তাই না? এবং বিধপদ হলো চতুষ্পদ প্রাণী, বিধপদকে চতুষ্পদ প্রাণী আমরা জানি। এখানে মানুষ পত্রে সমগ্র ব্যক্তার্থকে বোঝানো হয়েছে, অর্থাৎ সমস্ত মানুষ সম্বন্ধে চতুষ্পদী গুণটাকে অস্বীকার করা হয়েছে। ভালো করে এই লাইনটাকে বুঝবে যে মানুষ যে চতুষ্পদী নয়, মানুষ যে চতুষ্পদী নয়, সেই যে চতুষ্পদী গুণটাকে এটা কিন্তু এই মানুষ থেকে সম্পূর্ণ আলাদা করে নেওয়া হয়েছে, সম্পূর্ণ কি করে অস্বীকার করে নেওয়া হয়েছে। তার মানে কি, এখানে সব মানুষের কথা বলা হয়েছে, তাই না? সকল মানুষ সম্পর্কে বলা হয়েছে, কোনো একটা পার্টিকুলার মানুষ সম্পর্কে কিন্তু বলা হয়নি। সকল মানুষকে বলা হয়েছে কি, তারা চতুষ্পদী নয়। তারপরে চতুষ্পদী আর মানুষ, তাহলে চতুষ্পদী থেকে মানুষকে একদম সম্পূর্ণ আলাদা করে নেওয়া হচ্ছে, তার মানে সম্পূর্ণ অর্থকে গ্রহণ করে। তাহলে এটা কি হয়ে গেল, উদ্দেশ্যপদটা ব্যাপ্য হয়ে গেল, যার কারণে কিন্তু উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়ে গেল এই বচনে। কেন? কারণ ওই চতুষ্পদী যে গুণটা, সেই গুণটা থেকে কিন্তু এই যে মানুষ উদ্দেশ্যপদ থেকে সম্পূর্ণ আলাদা করে নেওয়া হয়েছে, সম্পূর্ণ অস্বীকার করে নেওয়া হয়েছে। বোঝা গেল? এই জন্য এখানে কিন্তু মানুষ এই উদ্দেশ্যপদটি ব্যাপ্য। বোঝা গেল? সমস্ত মানুষ সম্বন্ধে চতুষ্পদী গুণটি অস্বীকার করে নেওয়া হয়েছে, একদম সম্পূর্ণভাবে কিন্তু আলাদা করে নেওয়া হয়েছে। বোঝা গেল কথাটা? এবারে চতুষ্পদী প্রাণী দেখব। তাহলে মানুষ দেখলাম আমরা, মানুষ যে শ্রেণী বা মানুষ যে পদটা, সেটা কিন্তু ব্যাপ্য হয়ে গেছে। এবারে দেখব চতুষ্পদী প্রাণী। তাহলে দেখো ব্যাখ্যাটা আবার, বচনটির বিধিও চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ প্রাণী পদটিও কি করছে, ব্যাপ্য হবে। এটাও ব্যাপ্য হচ্ছে। কি করে দেখো, কেননা এখানে চতুষ্পদ প্রাণীর সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে, চতুষ্পদী প্রাণীর যে সম্পূর্ণ ব্যক্তার্থ সেটাকে গ্রহণ করা হয়েছে। কেমন করে? আসলে বচনটির অর্থ হলো সমগ্র মানুষ শ্রেণীর মধ্যে একটিও মানুষ চতুষ্পদ প্রাণী নেই। খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে এই সমগ্র মানুষ শ্রেণী যে রয়েছে, সেই মানুষ শ্রেণীর একটিও সদস্য এমন নেই যে চতুষ্পদ শ্রেণীতে, এই শ্রেণীতে থাকতে পারে। একটাও মানুষ নেই যারা চতুষ্পদ ওই শ্রেণীটাতে থাকতে পারে। আবার সমগ্র চতুষ্পদ প্রাণীর শ্রেণীর মধ্যেও একটু মানুষ নেই। আবার এখানেও চতুষ্পদ প্রাণীর মধ্যেও কিন্তু একটা প্রাণীও এমন নেই যা মানুষ হবে। তার মানে কি, সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তার্থকে গ্রহণ করছে। তার চতুষ্পদ প্রাণী বলতে সেই চতুষ্পদ প্রাণীদেরকে বলা হচ্ছে যেখানে মানুষ একজনও থাকবে না। আর মানুষ শ্রেণী বলতে তাই সেই মানুষ শ্রেণীর মধ্যে কিন্তু একজনও চতুষ্পদ প্রাণী থাকবে না। তাহলে বোঝা গেল কথাটা? তাহলে মানুষ শ্রেণী তার সম্পূর্ণ ব্যক্তার্থকে গ্রহণ করছে, আবার চতুষ্পদ প্রাণী এই যে পদটা, এটাও কিন্তু কি করছে, তার সম্পূর্ণ ব্যক্তার্থকে কিন্তু গ্রহণ করছে, যার কারণে অর্থাৎ চতুষ্পদ প্রাণী হলে সে মানুষ হবে না। ঠিক তাই, চতুষ্পদ প্রাণী হলে সে মানুষ হবে না, আর মানুষ হলে সে কি হবে না, চতুষ্পদ প্রাণী হবে না। এই কারণে এই বচনের দ্বিতীয় পদটি কি হয়ে যাবে, ব্যাপ্য হয়ে। এই কারণের জন্য কি হয় যে এই বচনের বিধ পদটি কি হয়ে যাবে, ব্যাপ্য হয়ে যাবে। মাথায় থাকলো কথাটা? তাহলে বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে
আবার জানাবে কমেন্ট করে, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে দেখো এখানে মানুষ পদটি তার সম্পূর্ণ ব্যাখ্যা থেকে গ্রহণ করেছে, যার জন্য ব্যাপ্য, এবং চতুষ্পদ প্রাণী এই পদটাও কী করছে, তার সম্পূর্ণ ব্যাখ্যা থেকে গ্রহণ করছে, সেই জন্য বিধেয় পদটাও কিন্তু ব্যাপ্য। কারণ কি মানুষ শব্দটা বা মানুষ পদটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু সমগ্র মানুষের কথা বলা হয়েছে। কারণ কি একটা মানুষও এমন নেই যা চতুষ্পদ, আবার চতুষ্পদ প্রাণী বলতে সেই চতুষ্পদ প্রাণীদেরকে বোঝানো হয়েছে, সম্পূর্ণ চতুষ্পদ প্রাণীদের বোঝানো হয়েছে যারা কি মানুষ শ্রেণীর অন্তর্গত একজন হবে না। বোঝা গেল কথাটা? তাহলে আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। এখানে সিদ্ধান্ত তোমরা যেটা মনে রাখবে, ই বচনের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদে কিন্তু কি হয়, ব্যাপ্য হয়। ই বচনের উদ্দেশ্য এবং বিধেয় কি হয়, উভয় পদে কিন্তু কি হয়ে যাবে, তোমাদের ব্যাপ্য হয়ে যাবে। মাথায় থাকবে কথাটা? তাহলে এই ছিল তোমাদের আজকের ভিডিও, যেখানে আমি এ এবং ই বচনে কিন্তু ব্যাপ্যতা সম্বন্ধে তোমাদের ব্যাখ্যা আলোচনা করলাম সুন্দরভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যারা দূর দূরান্ত থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার এরপরে ভিডিওতে আমি আই ও বচনের ব্যাপ্যতার ব্যাখ্যা নিয়ে আসবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যারা কাছাকাছি রয়েছে এডুকেয়ার একাডেমি, তারা অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যাও, কারণ আমাদের ভর্তি প্রক্রিয়া এখনও চলছে। ঠিক আছে? শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমরা দর্শন বিষয়ে 100তে 100 পেতে চলেছ, আমাকে অনুসরণ করো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ।